দেখো এখন আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপ্লিসিট কস্ট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। ঠিক আছে, এক্সপ্লিসিট কস্ট আর ইমপ্লিসিট কস্ট জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এক্সপ্লিসিট কস্ট জিনিসটা কি, মানে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য, বুঝতে পারছো তো, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য এন্টারপ্রিনিয়র, ঠিক আছে, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য এন্টারপ্রিনিয়র কি করে, বাইরে থেকে, ঠিক আছে, যে সমস্ত ফ্যাক্টরগুলো কালেক্ট করে তার জন্য না ফার্মের বেশ কিছু ব্যয় হয়, এটাকেই বলা হয় এক্সপ্লিসিট কস্ট। ঠিক আছে, আমি আবার বলছি, কি বলছে, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য, কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য এন্টারপ্রিনিয়র বাইরে থেকে যে সমস্ত ফ্যাক্টরস কালেক্ট করে তার জন্য বেশ কিছু ব্যয় হয়, ফার্মের ব্যয় হয়, এটাকেই বলা হয় এক্সপ্লিসিট কস্ট। সাপোজ ধরো তুমি একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে চাইছো, প্রোডাক্ট তৈরি করতে গেলে, ঠিক আছে, তার জন্য তোমার কি লাগবে, তোমাকে বাইরে থেকে প্রোডাক্টটা তৈরি করার জন্য বাইরে থেকে তোমাকে বেশ কিছু ফ্যাক্টর কালেক্ট করতে। আমরা জানি প্রোডাকশন করার জন্য কি কি ফ্যাক্টর লাগে, ল্যান্ড লাগে, ঠিক আছে, অর্গানাইজেশন লাগে, তারপর তোমার ক্যাপিটাল লাগে, লেবার লাগে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কালেক্ট করতে হয়। এই সমস্ত ফ্যাক্টরের জন্য যে সমস্ত খরচাপাতি হয় ফার্মের, সেটাই হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। যেমন স্যার দেখো, ল্যান্ডের জন্য তোমার যদি নিজস্ব কোনো ল্যান্ড না থাকে তাহলে তোমাকে ল্যান্ড ভাড়া করতে হবে, মানে ল্যান্ড নিতে হবে যেখানে তুমি প্রোডাকশন করবে, তাহলে ল্যান্ডের জন্য ল্যান্ডের মালিককে কি দিতে হবে, রেন্ট দিতে হবে। ঠিক আছে, তারপর তোমার প্রোডাকশনের কাজ করবে কে, লেবাররা করবে, তো লেবারদের কি দিতে হবে, ওয়েজেস দিতে হবে। তোমাকে যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল অ্যামাউন্ট না থাকে তোমাকে মার্কেট থেকে লোন করতে হবে, যাদের থেকে লোন করবে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। তো জিনিসটা খুবই ইজি জিনিস, কোনো টাফ নয়। তাই আমি আবার বলে দিচ্ছি, কি বলেছে, কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য, কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য এন্টারপ্রেনিয়ার কি করে, বাইরে থেকে ফ্যাক্টরস গুলো কালেক্ট করে। এই ফ্যাক্টরস গুলো কালেক্ট করার জন্য বেশ কিছু খরচাপাতি তাকে করতে হয়, অর্থাৎ ফার্মকে করতে হয়। এটাই হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। ঠিক আছে, তো এবার ইমপ্লিসিট কস্টটা নিয়ে আলোচনা করি। মানে যখন আমরা প্রোডাকশন করি না, তখন এন্টারপ্রিনিয়র কি করে, অনেক সময় আমি কি বললাম, যদি ফ্যাক্টরগুলো যদি এন্টারপ্রিনিয়রের কাছে না থাকে তাহলে ও বাইরে থেকে কালেক্ট করবে, কিন্তু ফ্যাক্টরগুলো যদি এন্টারপ্রিনিয়রের কাছে থাকে ও কেন বাইরে থেকে কালেক্ট করবে। ফ্যাক্টর বলতে ধরো এন্টারপ্রিনিয়রের কাছে ধরো নিজস্ব ল্যান্ড আছে, তাই নিজের ল্যান্ডটা ইউজ করবে। ও যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল থাকে কেন মার্কেট থেকে লোন করবে, ও নিজের ক্যাপিটাল মানে ওন ক্যাপিটালটা নেবে। তারপর হচ্ছে নিজেই যদি কাজ করতে পারে, কোনো বাইরে থেকে লেবার নেয়নি, ও নিজেই যদি কাজ করে ওন লেবার ইউজ করবে, যদি কাজে লাগায় তাহলে তার জন্য ওকে কোনো এক্সট্রা কোনো খরচাপাতি করতে হয় না। ঠিক আছে, তো তাহলে জিনিসটা বোঝা গেল। প্রোডাকশন করার জন্য এন্টারপ্রিনিয়রকে অনেক সময় নিজের ল্যান্ড, নিজের ক্যাপিটাল, ঠিক আছে, নিজের লেবারটা কি করে, ও কাজে লাগায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত কাজের জন্য এন্টারপ্রিনিয়রকে কোনো রকমের কোনো খরচাপাতি করতে হয় না, কোনো এক্সপেন্সেস বিয়ার করতে হয় না। অথচ, ঠিক আছে, অথচ ওইগুলো যদি ও নিজের মানে নিজের প্রোডাকশনে যদি ইউজ না করে, ও যদি অন্য কোনো জায়গায় যদি ইউজ করতো তাহলে সেখান থেকে ও কোনো একটা ইনকাম করতে পারতো, আর এটাকেই আমরা বলি অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তো জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো এন্টারপ্রিনিয়রের নিজের একটা ল্যান্ড আছে, ঠিক আছে, ওর নিজের ল্যান্ডটাই যদি ও প্রোডাকশন না করতো, নিজের ল্যান্ডটাই যদি প্রোডাকশন না করতো তাহলে অন্য কাউকে ল্যান্ডটা ভাড়া দিত, ভাড়া দিলেই তাহলে তো এন্টারপ্রিনিয়র বেশ কিছু ইনকাম হতো। ঠিক আছে, কিন্তু ও তো নিজের জমিতেই ও প্রোডাকশন করছে, তাহলে তো ও তো আর ভাড়া দিতে পারেনি। তো এটাকেই আমরা বলি অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তো অপরচুনিটি কস্ট। এবার তোমরা ব্যাপারটা পড়লে বুঝতে পারে, জিনিসটা বোঝা গেছে এক্সপ্লিসিট কস্ট আর ইমপ্লিসিট কস্ট জিনিসটা কি। তো দেখো আরেকবার পড়ে নাও, কি বলছে এক্সপ্লিসিট কস্ট, বলছে explicit cost is a direct payment made to others in the course of running of a business। তুমি তোমার বিজনেসটা যদি ঠিকঠাক ভাবে রানিং করতে চাও, ঠিক আছে, তো বিজনেস রানিং করতে চাও মানে তুমি ফ্যাক্টরিতে তুমি কোনো একটা প্রোডাকশন করে কোনো প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো লাগবে, ঠিক আছে, সেই ফ্যাক্টরগুলো যদি তোমার কাছে নিজের কাছে না থাকে তাহলে তোমার মার্কেট থেকে ফ্যাক্টরগুলো নিয়ে আসতে হবে, আর ফ্যাক্টরগুলো যাদের থেকে নিয়ে আসবে তাদেরকে তোমাকে ডাইরেক্টলি কিছু পেমেন্ট করতে হবে। ধরো সাপোজ ধরো তোমার নিজস্ব কোনো ল্যান্ড নেই, তাহলে কারোর ল্যান্ডের মধ্যে তুমি তোমার প্রোডাকশন করবে, যার ল্যান্ডে তুমি প্রোডাকশন করবে তাকে তোমার একটা রেন্ট দিতে হবে। সাপোজ ধরো তোমার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, তাহলে কি করতে হবে, মার্কেট থেকে লোন করতে হবে, যাদের থেকে লোন করবে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তো তারপর আর কি, লেবারদের কি দেবে, ওয়েজেস দিতে হবে। এইগুলো হচ্ছে তোমার ডাইরেক্টলি পেমেন্ট করতে হবে। তাই বলেছি
এক্সপ্লিসিট কস্ট ইজ আ ডাইরেক্ট পেমেন্ট মেড টু আদার্স, বাইরের লোককে তোমার ডাইরেক্ট পেমেন্ট করতে হবে। ইন দ্য কোর্স অফ রানিং বিজনেস, মানে বিজনেসটা রান করার জন্য বাইরের লোকের থেকে যদি তুমি কোনো রকমের সুযোগ সুবিধা নাও, অ্যাডভান্টেজগুলো যদি নাও, তাদেরকে তোমাকে কিছু পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে এক্সপ্লিসিট কস্ট, সাচ অ্যাজ ওয়েজেস, রেন্ট, ম্যাটেরিয়াল, অর উই ক্যান সে দ্যাট এক্সপ্লিসিট কস্ট আর নর্মাল বিজনেস কস্ট। এক্সপ্লিসিট কস্টকে বলা হয় বিজনেসের নর্মাল কস্ট, ঠিক আছে, দ্যাট অ্যাপিয়ার ইন দ্য জেনারেল লেজার, যেটা কিনা জেনারেল লেজার মানে পিএল অ্যাকাউন্টের এই এক্সপ্লিসিট কস্টগুলো এগুলো পিএল অ্যাকাউন্টে ডেবিটে আসে অ্যান্ড ডাইরেক্টলি এফেক্ট দ্য কোম্পানি প্রফিট, কোম্পানির প্রফিটে পুরো ডাইরেক্ট হিট করে, কোম্পানির প্রফিটে ডাইরেক্ট হিট করে। একটু বোঝা গেছে এক্সপ্লিসিট কস্ট জিনিসটা কি, ঠিক আছে। তো এবার বলছি ইমপ্লিসিট কস্ট, এরই আর একটা নাম ইনপুটেড কস্ট, আর একটা নাম ইমপ্লাইড কস্ট, আর একটা নাম নোশনাল কস্ট। এটা কি? ইমপ্লিসিট কস্ট ইজ দ্য অপরচুনিটি কস্ট, এটা হচ্ছে এক ধরনের অপরচুনিটি কস্ট। সাপোজ মনে করার বোঝার চেষ্টা করো সেটা কি, ধরো যেটা যে উদাহরণে বারবার বলছি আবার বলছি, ঠিক আছে, ধরো মালিকের কাছে নিজস্ব একটা ল্যান্ড আছে, ঠিক আছে, সেই ল্যান্ডের মধ্যে ও প্রোডাকশন করলো, কিন্তু সেই ল্যান্ডে যদি প্রোডাকশন না করতো তাহলে সেই ল্যান্ডটা অন্য কাউকে ভাড়া দিলে তাহলে সেই ল্যান্ডের ওপর একটা রেন্ট পেতো, ঠিক আছে, কিন্তু ওই নিজের ল্যান্ডে প্রোডাকশন করার জন্য কি রেন্ট পাচ্ছে না, এটাই হচ্ছে অপরচুনিটি কস্ট, ঠিক আছে। তো এটাই বলতে চাইছি, দেখো রেন্ট অফ দ্য এন্টারপ্রিনিয়র ওন ল্যান্ড, ঠিক আছে, মানে মালিকের নিজস্ব ল্যান্ডে যদি প্রোডাকশন করা হয় তাহলে এর উপর তো একটা রেন্ট হয়, সেই রেন্টটা কে পাবে? এটা মালিক নিজে পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। ওন ক্যাপিটাল, নিজের ক্যাপিটাল, ঠিক আছে, ওন ক্যাপিটালের জন্য কি হবে? ইন্টারেস্ট, ঠিক আছে। তো আর ওন লেবারের জন্য ওয়েজেস। এই ওন ক্যাপিটালটা কি বলছে, সাপোজ ধরো তোমার কাছে যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল থাকে তাহলে তুমি কেন মার্কেট থেকে লোন নেবে? কিন্তু আমরা আগেও বলেছি কোনো জায়গার থেকে যে মার্কেট থেকে যে লোন নিতে হবে তো ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু এই ক্যাপিটালের টাকাটা মালিক নিজেই দিয়েছে, তাহলে মালিক নিজে ইন্টারেস্টটা পাবে, তাই না? তারা বলছে ওন লেবার, ঠিক আছে, যেই কাজটা মালিক নিজে করবে, কাউকে দিয়ে কাজ করালে তাকে তো ওয়েজেস দিতে হবে, কিন্তু মালিক বলছে ঠিক আছে এই কাজটা আমি নিজেই করে দেবো কাজটা, তাহলে মালিক নিজে ওয়েজেসটা নেবে। তাহলে এইগুলোকে বলা হয় ইমপ্লিসিট কস্ট। পরীক্ষায় কি আসবে এখান থেকে, কিরকম এমসিকিউ আসতে পারে পরীক্ষায় দিতে পারি যে ইনপুটেড কস্টের আর একটা নাম কি, তুমি বলতে পারো ইমপ্লিসিট কস্ট, ইমপ্লাইড কস্ট, নোশনাল কস্ট। বা তোমাকে পরীক্ষা দিতে পারে, তোমাকে অপশন দিল যে তোমার ইমপ্লিসিট কস্টের একটা উদাহরণ দাও, তখন তুমি কি বলবে? তুমি এটা 3টে উদাহরণ দিয়ে যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে, বলে ওন ল্যান্ড ইউজ করার জন্য এন্টারপ্রেনিয়র রেন্টটা রিসিভ করবে। এটা কিন্তু ভালো করে বোঝো, তোমাকে বলে দিল রেন্ট রিসিভড, ঠিক আছে, রেন্ট রিসিভড, তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝো, রেন্ট রিসিভড, তাহলে এটা কোন কস্টের উদাহরণ? ইমপ্লিসিট কস্ট নাকি এক্সপ্লিসিট কস্ট? তো এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। বা তোমাকে পরীক্ষায় যদি কোশ্চেন দিয়ে দেয় রেন্ট পেড, ঠিক আছে, কোন কস্টের উদাহরণ? রেন্ট পেড। দেখো এক্সপ্লিসিট কস্টের উদাহরণই হচ্ছে তোমার রেন্ট পেড, ঠিক আছে। তার মানে এখানে কি বুঝতে পারলাম, রেন্ট পেডও হতে পারে, রেন্ট রিসিভডও হতে পারে। রেন্ট পেড যদি হয় সেটা এক্সপ্লিসিট কস্ট, আর যদি রেন্ট রিসিভড হয় সেটা হবে ইমপ্লিসিট কস্ট। তাহলে এই কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট, এটা একটু বোঝা গেল। এরপরে বেশ কিছু ছোট ছোট টার্ম আমাদের পড়তে হবে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে কি লেখা আছে? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, শর্ট ফর্ম হচ্ছে MPP, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। মার্জিনাল তো আমরা আগেই শুনেছি, আমরা ইকোনমিক্সে বহুদিন ধরে পড়ছি, মার্জিনাল ইউটিলিটি পড়েছি, মার্জিনাল কস্ট পড়েছি, মার্জিনাল প্রোডাকশন পড়েছি। তো সুতরাং এটা পড়তে খুব একটা অসুবিধা হবে না, মানে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, তো এই জিনিসটা আগে আমরা বলে দিই, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট জিনিসটা কি। আমরা তো ফ্যাক্টরস তো আগেই পড়লাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাই না? মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কি পড়েছিলাম? 4টে পড়েছিলাম, ল্যান্ড, লেবার, ঠিক আছে, অর্গানাইজেশন আর ক্যাপিটাল, ঠিক আছে। তো ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন, ক্যাপিটাল, তো 4টে ফ্যাক্টরস আছে। এই যে 4টে ফ্যাক্টরস আছে, 4টে ফ্যাক্টরসের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি আমরা 1 ইউনিট যদি বাড়িয়ে দিই তাহলে টোটাল প্রোডাকশনের তো কিছু চেঞ্জ হবে, অর্থাৎ টোটাল প্রোডাকশন তো কিছু বেড়ে যাবে। এটাই হচ্ছে তোমার MPP। আমরা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করছি। দেখো কি লেখা আছে, বলছে MPPটা কি? রেফার্স, MPP বলতে টু দ্য চেঞ্জ ইন দ্য আউটপুট লেভেল, আউটপুট লেভেলের চেঞ্জ।
আউটপুট লেভেলের চেঞ্জ কখন পসিবল? যদি আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন যদি আমরা বাড়াই বা কমাই, তখনই আউটপুট লেভেলের চেঞ্জটা পসিবল। দেখা গেল ফ্যাক্টরস অফ প্রোডাকশন তুমি কিছু বাড়াও নি বা কমাও নি, তাহলে আউটপুট লেভেলে কি করে চেঞ্জ হবে? তাহলে আউটপুট লেভেল চেঞ্জ করতে হলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে বাড়াতে হবে বা কমাতে হবে, ঠিক আছে? তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যে আমি ধরো লেবারের কথা বলছি, ঠিক আছে? লেবার যদি আমরা 1 ইউনিট বাড়িয়ে দিই, তাহলে প্রোডাকশনও তো অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? প্রোডাকশনও তো কিছুটা বেড়ে যাবে, ঠিক আছে? এই যে চেঞ্জটা হলো, এটাই তো এমপিপি, যে টোটাল প্রোডাকশন ডিউ টু ভেরি স্মল চেঞ্জ ইন দ্য এমপ্লয়মেন্ট অফ এ ফ্যাক্টর হোয়েন আদার ফ্যাক্টর রিমেন কনস্ট্যান্ট। যে 4টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তার মধ্যে একটা ফ্যাক্টর লেবার ধরো চেঞ্জ করলে, বাকি 3টে ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকবে। এটাই তো তোমার মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। তাহলে কি বললাম? লেবার যদি তুমি 1 ইউনিট বাড়িয়ে দাও, 1 ইউনিট যদি বাড়িয়ে দাও, তাহলে প্রোডাকশনও তো তোমার বেড়ে যাবে। প্রোডাকশন যে যতটা ইউনিট বাড়বে, এটাই হচ্ছে তোমার এমপিপি। এমপিপি এল কেন বলেছে? যেহেতু আমরা লেবার নিয়ে বলছি, তাই এমপিপি এল। যদি ক্যাপিটাল নিয়ে বলতাম তাহলে হতো এমপিপি কে, যদি আমরা ইন্টারেস্ট নিয়ে বলতাম তখন এমপিপি আই। এই ব্যাপারগুলোই হবে। বলছি ইফ দ্য ফ্যাক্টর ইজ অ্যাজিউম টু বি লেবার, আমি ফ্যাক্টরটা কি অ্যাজিউম করি? লেবার। তাই ফর্মুলা হয়েছে এমপিপি এল ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা এল। ডেল্টা কিউ মানে প্রোডাকশনে কতটা পরিবর্তন হলো, আর ডেল্টা এল মানে লেবারের কতটা পরিবর্তন হলো। একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। কি বলেছি? ইফ 10 ইউনিটস অফ লেবার, ঠিক আছে, একটা প্রোডাকশন যেখানে চলছে ফ্যাক্টরিতে, 10 ইউনিট লেবার দিয়েছো, 10 ইউনিট লেবার দেওয়াতে তোমার 130টা প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন যদি তুমি লেবার যদি একটা ইউনিট বাড়িয়ে দাও, লেবার যদি 1 ইউনিট বাড়িয়ে দাও, মানে নতুন টোটাল কত লেবার হলো? আগে 10টা ইউনিটে তখন 130 ইউনিট প্রোডাকশন হচ্ছিল। এখন যদি তুমি একটা ইউনিট লেবার যদি বাড়িয়ে দাও, ঠিক আছে, একটা ইউনিট যদি লেবার বাড়িয়ে দাও, তাহলে তোমার টোটাল প্রোডাকশন তখন কত হচ্ছে? 142। তার মানে দেখো 10টা ইউনিটে 130 হচ্ছিল, এখন তুমি 1 বাড়ালে তখন কত হলো? 142। তাহলে প্রোডাকশন কত বাড়লো? স্যার 12 বাড়লো। এটাই হচ্ছে এমপিপি। দেখো বড় ব্যাপারটা, ইফ 10 ইউনিটস অফ লেবার প্রডিউস 130 প্রোডাক্টস ইন আ ডে অ্যান্ড আফটার দ্য এমপ্লয়মেন্ট অফ আ নিউ লেবার টু প্রোডাক্ট মোড টু মুভস টু 142। আগে 130 ছিল, এখন সেটা 142 হতো। এমপিপিএল কত হবে? 142 মানে 130 12। ইফ আদার ফ্যাক্টর রিমেন কনস্ট্যান্ট, বাকি ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট, আবার বলছি বাকি ফ্যাক্টর, 4টে ফ্যাক্টর বললাম তো, তো লেবারটাই তুমি চেঞ্জ করছো, বাকি 3টে ফ্যাক্টর কনস্ট্যান্ট। মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে এমপিপিএল। এর পরের কোশ্চেন কি দেখতে পাই তোমরা? ভ্যালু অফ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। কি বললাম? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। ভ্যালু অফ, আগেরটা পড়লাম মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, কিন্তু এখন কি পড়বো? যে আমরা যে আগে পড়লাম না মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, তার ভ্যালু পড়বো, ভ্যালু। ঠিক আছে, তুমি ভাবার চেষ্টা করো, 10 ইউনিট লেবার দিয়ে তুমি 130 ইউনিট প্রোডাকশন হচ্ছিল, ঠিক আছে? এখন 1 ইউনিট বাড়িয়ে দিলে, অর্থাৎ 11 ইউনিট যখন করলে তখন 142 ইউনিট প্রোডাকশন হলো। তাহলে এক্সট্রা কত ইউনিট হলো? স্যার এক্সট্রা তো 12 ইউনিট হলো। তা 12 ইউনিট তো তুমি মার্কেটে বেচবে, এ তো প্রোডাকশন করে ফ্যাক্টরি রেখে দেবে না, 12 ইউনিট মার্কেটে বেচবে। মার্কেটে বেচলে তার তো কিছু একটা ভ্যালু আসবে, সেটাই হচ্ছে তোমার ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। স্যার এটা কি করে বের করবো? আরে তুমি ভাবো না, তোমার এক্সট্রা কত ইউনিট হলো? স্যার এক্সট্রা তো 12 ইউনিট হলো। এবার ধরো একটা ইউনিট তুমি মার্কেটে বেচবে 10 টাকা করে, তাহলে 12 ইন্টু 10 120। ও স্যার তার মানে বোঝা গেল, তার মানে এক পিসের দাম অর্থাৎ প্রাইস মার্কেট যত টাকা করে বেচবো তার সাথে মার্জিনাল প্রোডাক্টটা গুণ করতে হবে। তাহলে দেখো কি লেখা আছে, হোয়েন মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে, ইজ এক্সপ্রেসড ইন মনিটারি টার্ম, যখন এটা টাকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন এটা হয়ে যাবে ভিএমপি। এমপিপিটা যখন টাকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন হয়ে যাবে ভিএমপি। তাহলে লিখে হোয়েন মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ইজ এক্সপ্রেসড ইন মনিটারি টার্ম, then we have VMP, তখন এটা হচ্ছে VMP। if MPP of one factor মানে লেবার is multiplied by price of a product per unit P, ঠিক আছে? বলছে if MPP of one factor L মানে MPP L টাকে যদি তুমি প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে VMP। দেন উই অবটেন দ্য মনিটারি ভ্যালু অফ এমপিপিএল। কি আছে? ভিএমপি বের করার ফর্মুলা পির সাথে এমপিপি গুণ। এইমাত্র বললাম যে তোমার এমপিপি বের করলাম আগে, তার সাথে প্রাইস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ভিএমপি। বলছে ইন দ্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, আমরা আগে পড়েছি, নতুন করে বোঝানোর কিছু নেই। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইসটাই হয়ে যায় এআর, পিটাই হয়ে যাবে এআর মানে অ্যাভারেজ রেভিনিউ।
তাহলে ভিএমপি কি করে বের করব? আরে ফর্মুলা তো আগেই ছিল, পি ইন্টু এমপিপিএল, পির জায়গায় লিখবে এ আর ইন্টু এমপিপিএল। ঠিক আছে তো? ঠিক আছে, এই জিনিসগুলো সব জানবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার বলছে রিলেশনশিপ বিটুইন এমপিপি আর ভিএমপি। এমপিপির সাথে ভিএমপির রিলেশনটা কি দেখো, ইউনিট অফ ফ্যাক্টর। আমরা কি বলি, ফ্যাক্টর তো চারটে হয়, প্রোডাকশনের ফ্যাক্টর চারটে হয়। আমি এখানে ইউনিট অফ ফ্যাক্টর মানে লেবারের কথা বলেছি। লেবার 1 ইউনিট ইউজ করা হয়েছে, যখন একটা ইউনিট লেবার নিয়ে এসো তখন টোটাল প্রোডাকশন হচ্ছে কত, 9। যখন 2টো ইউনিট লেবার নিয়ে এসো তখন প্রোডাকশন হচ্ছে কত, 14। যখন 3টে ইউনিট লেবার তখন প্রোডাকশন কত, 17। ভাবো, একটা ইউনিটে প্রোডাকশন হচ্ছে 9, দুটো তুমি যখন একটা লেবার বাড়িয়ে দিলে, অর্থাৎ 2টো যখন করলে, তখন প্রোডাকশন বেড়ে কত হলো, 5। এটাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। দেখো এখানে 9 ছিল 14 হলো, কত প্রোডাকশন হলো, এক্সট্রা কত প্রোডাকশন হলো স্যার, 5 এমপিপি। তারপর 2-এ যখন 2জন লেবার ছিল তখন প্রোডাকশন হলো 14। এখন 3টে প্রোডাকশন করার ফলে, 3টে লেবার নিয়ে আসার ফলে তাহলে প্রোডাকশন কত হলো, 17। আবার বলছি, যখন তোমার লেবার 2 ছিল তখন 14 ইউনিট প্রোডাক্ট তৈরি হতো, ঠিক আছে, 14টা প্রোডাকশন হতো, 14 ইউনিট প্রোডাকশন হতো। যখন লেবার 1 বাড়ালে, অর্থাৎ 3 যখন করলে, তখন প্রোডাকশন বেড়ে কত হলো, 17। তাহলে কত বাড়লো, একটা ইউনিট লেবার বাড়ার ফলে প্রোডাকশন কত বলো স্যার, 3। তাহলে বুঝতে পারলে 9 5 3, স্যার বুঝতে পেরেছি। আর প্রাইস হবে ফ্যাক্টর, আমি ফিক্স ধরে নিয়েছি 100 টাকা করে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, ভিএমপি কি করে বের করবো স্যার, এমপিপির সাথে প্রাইস গুণ করবো, 9-এর সাথে 100 গুণ করে 900, 5-এর সাথে 100 গুণ করে 500, 3-এর সাথে 100 গুণ করে 300। তাহলে বোঝা গেল, এই টপিকটাও বোঝালাম। এরপরে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা কি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, এমআরপি। ঠিক আছে, এখন আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। ঠিক আছে তো, মার্জিনাল মানে তো বুঝতেই পারছো একটা ইউনিট এক্সট্রা, আর রেভিনিউ মানে তোমার ইনকামের কথা বলছে, প্রোডাক্ট মানে যে প্রোডাক্টটা তুমি তৈরি করবে। ঠিক আছে, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট তোমাকে জানতে চেয়েছে। তো মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট জিনিসটা কি, দেখো কোনো একটা উপাদান, ঠিক আছে, আমরা তো ফ্যাক্টরস পড়েছি, তো বলছে কোনো একটা ফ্যাক্টরস, মানে এখানে ফ্যাক্টরের কথা বলতে কি বলতে পারো, লেবার। ঠিক আছে, তো ধরো লেবার যদি তুমি 1 ইউনিট তুমি এক্সট্রা নিয়োগ করো, মানে এমপ্লয় করো, ঠিক আছে, তুমি যদি লেবার 1 ইউনিট এক্সট্রা নিয়ে আসো, ঠিক আছে, তাহলে কিছুটা তো তোমার এক্সট্রা প্রোডাকশন হবে। ঠিক আছে, সেই এক্সট্রা প্রোডাকশন যেটা হবে, মানে যে এক্সট্রা যে প্রোডাক্টটা বেরোবে সেটা বাজারে বিক্রি করলে ফার্ম তো কিছু রেভিনিউ কামাতে পারবে না, ফার্ম তো কিছু এক্সট্রা রেভিনিউ কামাতে পারবে। এইভাবে এইভাবে কোনো একটি উপাদান, বা বলতে পারে কোনো একটি উপাদান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, লেবার। ঠিক আছে, এইভাবে লেবার যদি 1 ইউনিট এক্সট্রা নিয়ে আসি, 1 ইউনিট যদি এক্সট্রা নিয়ে আসি, তাহলে ফার্মের তো এক্সট্রা রেভিনিউ হবে। ঠিক আছে, আর সেটাই হবে তোমার এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। তাহলে জিনিসটা বুঝতে পারলে তো, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কি বলতে চাইছে, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বলতে চাইছে, বলছে তুমি মানে সাপোজ তুমি 1 ইউনিট লেবার যদি তুমি এক্সট্রা নিয়ে আসো, একটা ইউনিট লেবার যদি তুমি এক্সট্রা নিয়ে আসো, তাহলে তো প্রোডাকশনও তো তোমার এক্সট্রা হবে, আর প্রোডাকশন যদি এক্সট্রা হয় তাহলে ইনকামটাও তো এক্সট্রা হবে, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, বলতে যে একটা ইউনিট যদি তুমি এক্সট্রা লেবার নিয়ে আসো, তাহলে মোট যে টোটাল যে রেভিনিউ হবে না, সেটাও তো তোমার বাড়বে, কিছুটা বাড়বে। ঠিক আছে, সেটাই হচ্ছে এমআরপি। দেখো এখানে কি লেখা আছে, ইট রিপ্রেজেন্টস দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, মানে টোটাল রেভিনিউতে কিছু চেঞ্জ হবে, আর্নড বাই দ্য প্রডিউসার ডিউ টু অ্যান ইনক্রিজ ইন এমপ্লয়মেন্ট অফ লেবার এক্সট্রা 1 ইউনিট। মানে লেবার যদি তুমি এক্সট্রা 1 ইউনিট, লেবার যদি 1 ইউনিট এক্সট্রা নিয়ে আসো, তাহলে এক্সট্রা যদি একটা ইউনিট নিয়ে আসো, তাহলে টোটাল প্রোডাকশনটাও তো আর একটু বাড়বে, আর প্রোডাকশন যদি বাড়ে তাহলে সেই মালগুলো মার্কেটে বেচবে, বেচে তো কিছু কামাতে পারবে, রেভিনিউ কামাতে পারবে। তাহলে আমরা বলতে পারি একটা ইউনিট যদি লেবার এক্সট্রা নিয়ে আসি, তাহলে টোটাল রেভিনিউটাও কি হবে, তোমার বাড়বে। এখানে তাই বলছে, ইট রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ earned by the producer, ঠিক আছে, earned by the producer due to an increase in employment of labor extra 1 unit। মানে 1 ইউনিট লেবার যদি তুমি এক্সট্রা নিয়ে আসো, 1 ইউনিট লেবার যদি এক্সট্রা নিয়ে আসো, তাহলে টোটাল রেভিনিউ কিছুটা চেঞ্জ হবে, এটাই হচ্ছে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। দেয়ারফর এমআরপি অফ লেবার, তো এমআরপি অফ লেবার কি করে ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করতে হবে, বলছে ক্যান বি অবটেন বাই দ্য মাল্টিপ্লিকেশন অফ এমআর অ্যান্ড এমপি, এমআর আর এমপি। ঠিক আছে, এমআর আর এমআরপি, এমআর আর এম, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এমআর
এমআর অ্যান্ড এমপিপি। তাহলে এমআরপি কি করে বের করব? এমআর এর সাথে যদি এমপিপি মাল্টিপ্লাই করে দাও তাহলেই বেরিয়ে যাবে তোমার এমআরপি। তাই দেখো লিখেছে এমআরপি এল ইকুয়াল টু এমআর আর এমপিপি, এই দুটো মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে তোমার মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। ঠিক আছে, তো এর আর একটা ফর্মুলা কি লেখা আছে, কারণ আমি এইমাত্র বললাম লেবার যদি একটা ইউনিট যদি তুমি এক্সট্রা নিয়ে আসো তাহলে টোটাল রেভিনিউর কিছু চেঞ্জ হবে। যে উপরে লিখেছি টোটাল রেভিনিউ চেঞ্জ ডিভাইড বাই লেবারের চেঞ্জ। ব্যাপারটাকে একটু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। 10 ইউনিটস লেবার, তুমি যদি 10জন লেবার নিয়ে আসো তখন তোমার টোটাল রেভিনিউ হচ্ছে 9,000 টাকা। এখন যদি একজন লেবার বাড়িয়ে দাও, অর্থাৎ 11জন যদি লেবার নিয়ে আসো, 10-এর জায়গায় যদি 11জন লেবার হয় তখন তোমার টোটাল রেভিনিউটা বেড়ে যাবে। কত হবে? 10,500। তার মানে একটা ইউনিট বাড়ানোর জন্য টোটাল রেভিনিউ কত বাড়লো স্যার? 1,500 বাড়লো। তাই করেছি এমআরপি এল 10,500 থেকে 9,000 বাদ দিয়ে 1,500 হয়েছে। কম্পিটিটিভ মার্কেটে কি হয়? কম্পিটিটিভ মার্কেটে আমরা সবাই জানি পি ইকুয়াল টু এ আর হয়, পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এটাই বলছি, কম্পিটিটিভ মার্কেটে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ তিনটেই সমান হয়। তাহলে সেক্ষেত্রে পি ইন্টু এমপিপি, পি ইন্টু এমপিপি, ঠিক আছে, ইকুয়াল টু এমপিপি ইন্টু এমআর। দেখো ঘাবড়ানোর কিছু নেই, পি ইন্টু, দেখো কি লেখা আছে, পি ইন্টু এমপিপি। কেননা আমরা তো এর আগেই বললাম না, পি ইন্টু এমপিপিটা কি বললাম, প্রাইসের সাথে যদি এমপিপি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে কি বেরোয়? ভিএমপি বেরোয়। এটা আমরা আগেই পড়েছি। প্রাইসের সাথে যদি এমপিপি মাল্টিপ্লাই করি তাহলে কি বেরোবে? ভিএমপি বেরোবে। আর এমপিপির সাথে পি মানেই তো তোমার এখানে কি লেখে, পি মানে এ আর এম আর সবই সমান। তাহলে আমি এখানে কি বলতে পারি, এমপিপির সাথে যদি এম আর মাল্টিপ্লাই করি তাহলে কি বেরোবে? এমপিপির সাথে এম আর মাল্টিপ্লাই করলে কি হবে? এমআরপি বেরোবে। ঠিক আছে, কারণ এখনই তো আমরা পড়লাম না, এখন কি পড়লাম, এক্ষুনি আমরা বললাম এমআরপি বের করার ফর্মুলা কি, এমপিপির সাথে যদি এমআর মাল্টিপ্লাই করি তাহলে কি আমরা বলতে পারি যে কম্পিটিটিভ মার্কেটে ভিএমপি আর এমআরপি সমান হয়। কম্পিটিটিভ মার্কেটে কি হয়, ভিএমপি আর এমআরপি সবসময় ইকুয়াল হয়। এইগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলতে পারে কম্পিটিটিভ মার্কেটে এরা কি ইকুয়াল হয়, তখন তোমাকে অপশনগুলো মাথায় রাখতে হবে। কম্পিটিটিভ মার্কেটে ভিএমপি আর এমআরপি ইকুয়াল হয়। ঠিক আছে, আর ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কি হয়, এটা কি হয়, এর উল্টোটা হয়। দেখো পি গ্রেটার দ্যান এমআর, পি গ্রেটার দ্যান এমআর, এখানে যেমন কি ছিল, পি ইকুয়াল টু এমআর হয়েছে, এখানে পি গ্রেটার দ্যান এমআর। একই লেখা, দেখো লেখা আছে এখানে পি ইন্টু এমপিপি, এখানে দেখো পি ইন্টু এমপিপি, এখানে লেখা আছে এমপিপি ইন্টু এমআর, এখানে দেখো এমপিপি ইন্টু এমআর। শুধু এখানে ইকুয়াল আছে, কম্পিটিটিভ মার্কেট ইকুয়াল হয়, কিন্তু ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে গ্রেটার দ্যান হয়েছে। এখানে দেখো এই দুটো গুণ করে ভিএমপি হয়েছে, এই দুটো গুণ করে ভিএমপি, এই দুটো গুণ করে কি হচ্ছে, এমআরপি। তো ঠিকই আছে, গ্রেটার দ্যান সাইন। তো ইজি জিনিস আছে, কোনো কঠিন নয়, জাস্ট একবার দেখে নেবে। এখান দিয়ে এমসিকিউ প্রচুর আসে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে না জানা থাকলে এমসিকিউ করা যাবে না। ঠিক আছে।